আজকের রোল সাউন্ড গপ্পর অডিও পর্বে আমরা শুনব স্যার আর্থার কোনান ডয়েলের এক অনন্য শার্লক হোমস কাহিনী, দি অ্যাডভেঞ্চার অফ গ্লোরিয়া স্কট। এই গল্পটি শুধু রহস্য আর উত্তেজনার জন্য নয়, বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটাই ছিল শার্লক হোমসের জীবনের প্রথম কেস, সেই সময়কার যখন তিনি কলেজের ছাত্র। এক সাধারণ সফরের মধ্যে দিয়ে এক গভীর অতীতের দরজা খুলে যায়, যেখানে লুকিয়ে আছে অপরাধ, দ্বিধা, বন্ধুত্ব এবং একটি পুরনো জাহাজের অন্ধকার ইতিহাস। এই গল্পে হোমসের পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণাত্মক মন যে কিভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে তার ইঙ্গিত আমরা প্রথমবারের মতো পাই। তাই এই গল্প শুধু রহস্য প্রেমীদের জন্য নয়, হোমস অনুরাগীদের কাছেও এক মূল্যবান সফর। শুরু হচ্ছে আজকের গল্প, দি অ্যাডভেঞ্চার অফ গ্লোরিয়া স্কট। শীতকাল, রাত হয়েছে। অগ্নিকুণ্ডের পাশে বসে গা তাতাচ্ছি আমি আর শার্লক হোমস। এমন সময় হোমস বললে, ডিয়ার ওয়াটসন, এই না, এই কাগজগুলো পড়ে দেখো। অসাধারণ কেস গ্লোরিয়া স্কটের সব কথা লেখা আছে এতে। আর এই খবরটা পড়েই আঁতকে উঠে মারা গিয়েছিলেন সমাজের মাথা ট্রেভার। ড্রয়া খুলে একটা রংচটা ছোট্ট চোঙা বার করলো বন্ধুবর। ভেতর থেকে বেরোলো স্লেট পাথরের মতো ধূসর এক টুকরো কাগজ। টানা হাতে লেখা একটা বিচিত্র সংবাদ। খেল মুরগি আবার খতম, মুরগিওয়ালা বুড়ো হাডসন কাঁদছে, যত সব গাধার দল, বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। বলছে প্রাণ প্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও, তোমার মুরগিও মরবে। এ কি গোলক ধাঁধা! আমার ভ্যাবা চাকা মুখ দেখে খুক খুক করে শুষ্ক হাসি হাসল হোমস। বললাম, আরে এ তো দেখছি একটা আবোল তাবোল ব্যাপার, মানে আঁতকে ওঠার মতো কিছু তো দেখছি না। অথচ এই খবর পড়েই ধরাস করে পড়ে মারা গিয়েছিলেন একজন শক্ত সমর্থ বুড়ো ভদ্রলোক। তা কেসটা আমাকে পড়তে বলছো কেন? কারণ এই হলো আমার জীবনের প্রথম কেস। নিমেষে জাগ্রত হলো আমার কৌতূহল। শার্লক হোমসের প্রথম মামলা নিয়ে অনুসন্ধিৎসা ছিল বরাবর। পাইপ টানতে টানতে ও বলল, কলেজে থাকতে আমার বন্ধু বলতে ছিল একজন, ভিক্টর ট্রেভার। কারোর সঙ্গে তেমন আমি মিশতাম না, ঘরে বসে নিজের পড়া নিয়েই থাকতাম। তরবারি যুদ্ধ আর মুষ্টিযুদ্ধ ছাড়া এমন কোনো ব্যায়ামেও খুব একটা বেশি ঝোঁক ছিল না। ভিক্টরের বুলটেরিয়ার কুকুরটা একদিন আমার পায়ে কামড়ে দেয়। পা নিয়ে ওই শুয়ে রইলাম 10 দিন। খোঁজ খবর মাঝে মধ্যে নিতে আসতো ভিক্টর। সেই থেকেই শুরু হয় নিবিড় বন্ধুত্ব। ছুটি কাটানোর জন্য ভিক্টর নেমন্তন্ন করেছিল ওর দেশের বাড়ি নরফোকের ডনিথর্পে। জায়গাটা বেশ ভালো, ছোট্ট গ্রাম হলেও বেশ ছিমছাম। মাছ ধরা আর বুনো হাঁস শিকার নিয়ে একটা মাস বেশ দিব্যি কাটিয়ে নেওয়া যায়। লাইব্রেরিতে বাছাই করা বইয়ের সংগ্রহ ছিল। মোটমাট সব দিক থেকে ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা ছিল ডনিথর্প। ভিক্টরের বুড়ো বাবা মানুষটা ছিল বেশ চমৎকার। ও অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন তিনি। বিপত্নিক। ভিক্টর ছাড়া সংসারে আর তেমন কেউ ছিল না। হ্যাঁ, অবশ্য একটা মেয়ে ছিল, ডিপথেরিয়ায় মারা গিয়েছিল। বৃদ্ধ হলেও ভিক্টরের বাবা ছিলেন বেশ শক্ত সমর্থ। নীল নীল চোখে ছিল যেন কোনো ভয়ঙ্করের ইশারা। রোদে পোড়া তামাটে ছিল গায়ের রং।
সারা জীবন তিনি প্রকৃতির মধ্যেই কাটিয়েছিলেন। যা কিছু শিখেছিলেন সমস্তটাই সারা পৃথিবীর টহল দিয়ে শিখেছিলেন। বই পড়া বিদ্যে বিশেষ ছিল না। গ্রামের লোক কিন্তু তাকে মাথায় করে রাখত দরাজ হৃদয়ের জন্য। ডনিথর্পে যাওয়ার দিন কয়েকের পরের ঘটনা বলছি তোমায়। রাত্রে খাওয়ার পর টেবিলে বসে গল্পগুজব করছি। আমার বিশ্লেষণী শক্তি আর পর্যবেক্ষণ ক্ষমতার কথাই গল্প করছিল ভিক্টর। তখনও অবশ্য আমি জানতাম না যে এই শক্তিকে ভবিষ্যতে কি কাজে লাগাবো। ভিক্টরের বাবা সব শুনে মুচকি হেসে বললেন, বেশ তো, তা আমার সম্বন্ধে দেখি কি বলতে পারো। আমি বললাম, বেশ 1 বছর ধরে মার খাবার ভয়ে আধখানা হয়ে আছেন আপনি। অমনি হাসি মিলিয়ে গেল পুরোর মুখ থেকে। চোখ বড় বড় করে কিছুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে। তারপর ঢোক গিলে বললেন, খাঁটি কথা। গত বছর চোরা শিকারীদের দলটা তছনছ করার পর থেকেই কে বা কারা আমাকে যেন চোরা গোপ্তা হত্যা করার ফিকিরে ঘুরছে। স্যার এডওয়ার্ড হবিকে তো ছুরিও মেরেছে। আমাকে হুঁশিয়ার থাকতে হয় সেই কারণে। কিন্তু বাবা হোমস, তুমি জানলে কি করে? আপনার লাঠি দেখে। লাঠির ওপর খোদাই করা তারিখটা 1 বছর আগেকার। 1 বছর আগে কেনা লাঠির মাথায় ছেঁদা করে তরল শীষে ঢেলে সাংঘাতিক একটা হাতিয়ার বানিয়েছেন আপনি। মারধরের ভয় তেমন না থাকলে এরকম অস্ত্র অষ্টপ্রহর কেউ সঙ্গে রাখে না। আর কি জানো বলো? বয়সকালে আপনি খুব করে বক্সিং লড়েছেন। নাক দেখে বললে বুঝি? ঘুষি খাওয়া থ্যাবড়া নাক নাকি? না না, কান দেখে বললাম। বক্সারদের কানের মতো আপনার কানটাও চ্যাপ্টা এবং পুরু। আর কিছু? আর কিছু বলতে গেলে খোঁড়াখুড়ি করে হাতে কড়া ফেলেছেন দেখছি। সোনার খনি, সেই থেকেই যে এত টাকা করেছি। তা আপনি নিউজিল্যান্ডে থাকতেন নিশ্চয়ই এককালে। একেবারে ঠিক। আর জাপানেও ছিলেন। ঠিক ঠিক। এমন একজনকে আপনি চিনতেন যাকে মন থেকে আপনি ছেড়ে ফেলবার অনেক চেষ্টা করেছেন, আর তার নামের প্রথম দুটো অক্ষর হলো জে এ। চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন মিস্টার ট্রেভার। বিশাল নীল চোখে ভয়ঙ্কর ভাবে চেয়ে রইলেন আমার দিকে। তারপরেই দড়াম করে মুখ থুবড়ে পড়লেন টেবিলের ওপর। দেখলাম অজ্ঞান হয়ে গেছেন। এরকম একটা কাণ্ড হবে ভাবতেই পারিনি। চোখে মুখে জল দেবার পর তিনি উঠে বসলেন এবং কাষ্ঠ হেসে বললেন, বাইরেটা আমার শক্ত হলেও ভেতরটা খুবই কমজোরি। হোমস, কিভাবে এত অনুমান করো জানি না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হওয়ার ক্ষমতা তোমার আছে। এবং গোয়েন্দাগিরি তোমার পেশা হওয়া উচিত। গল্পের বা বাস্তবের কোনো গোয়েন্দাই তোমার কাছে পাত্তা পাবে না। না, বুঝলে ওয়াটসন, সেই প্রথম আমার মনে হলো শখ করেও যদি এই বিশ্লেষণী শক্তিকে আমি কাজে লাগাই, 2 পয়সা রোজগার করা অসম্ভব হবে না। যাই হোক, মিস্টার ট্রেভার তারপর বললেন, আচ্ছা, এত কথা কি করে জানলে হোমস? দেখলাম চোখের তারায় তখনও আতঙ্ক ধীর ধীর করে কাঁপছে। বললাম, আপনি আস্তিন গুটোতেই দেখেছি কুনুইয়ের ভাঁজে জে এ এই অক্ষর দুটো উল্কি দিয়ে লেখা।
কিন্তু বেশ আবছা। ছাল তুলে লেখাটা মুছে ফেলবার চেষ্টা করা হয়েছে। তাই বললাম, এককালে নামটা আপনার প্রাণে গাঁথা ছিল, পরে সেটা আপনি ভুলতে চেয়েছেন। শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন মিস্টার ট্রেভার। বললেন, আশ্চর্য ক্ষমতা বটে তোমার। হ্যাঁ, সেই দিন থেকে কিন্তু বুড়ো সন্দেহর চোখে দেখতে লাগলো আমাকে। সব সময় ভয়, যেন আরো অনেক কিছু জেনে ফেলেছি আমি, বা জেনে ফেলতে পারি। ভিক্টর সমস্ত ব্যাপারটা লক্ষ্য করেছিল। বলেছিল, বাবা দেখছি আর কোনোদিনই তোমাকে নিয়ে নিশ্চিন্ত হতে পারবে না। ভদ্রলোকের অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে এই দেখে ঠিক করলাম আমি ওখান থেকে চলে আসব। ডনিথর্প ছাড়ব, এই বলেই আমি ঠিক করলাম। কিন্তু সেই দিনই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বাগানে বসেছিলাম তিনজনে। এমন সময় ঝি এসে বললে, একটা লোক নাকি মিস্টার ট্রেভারের সঙ্গে দেখা করতে চায় এক্ষুনি। মিস্টার ট্রেভার তাকে আনতে বললেন। ঝিয়ের পেছন পেছন এলো একটা বেঁটে মতো শুকনো চেহারার কুটিল মুখ লোক। চালচলনে চাকর বাকরের মতো ত্রস্ত, হাঁটছে খুঁড়িয়ে, পোশাক অত্যন্ত সস্তা। হলদে দাঁতে নোংরা কুচুটে একটা হাসি লেগে আছে। হাত দেখে মনে হয় যেন নাবিকের হাত। লোকটাকে দেখেই হিঁচকি তুলে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলেন মিস্টার ট্রেভার। ফিরে যখন এলেন, মুখে ব্র্যান্ডির গন্ধ পেলাম। বললেন, কি চাই? চোখ কুঁচকে নোংরা হাসিতে চেয়ে রইল লোকটা। ক্রূর কণ্ঠে বলল, কেন, চিনতে অসুবিধা হচ্ছে নাকি? আরে হাডসন নাকি? আগে হ্যাঁ, 30 বছর পরে দেখা। তা বেশ তো ঘর বাড়ি বানিয়ে জাঁকিয়ে বসেছেন দেখছি। হ্যাঁ, শুকনো মাংস আর কদিন চিবই বলুন তো? কি হয়? আরে আরে, তাই কি হয় নাকি? হ্যাঁ, এইটা বলেই মাথা নিচু করে লোকটার কানে কানে কি যেন বললেন মিস্টার ট্রেভার। শুনো, তারপর জোর গলায় বললেন, আরে পুরনো দিনের কথা কি ভোলা যায়? হ্যাঁ, যাও যাও যাও, রান্না করে গিয়ে পেট ভরে খেয়ে নাও, তারপরে এখানে চাকরি নিয়ে থেকে যাও। বাঁচালেন। জাহাজের চাকরিটা গিয়ে অবধি আমার হাত খালি। তাই ভাবলাম আপনার বা মিস্টার বেডোজের কাছে গেলে নিশ্চয়ই একটা হিল্লে হয়ে যাবে। মিস্টার বেডোজের ঠিকানা জানো? সব জানি। পুরনো দোস্ত কি কোথায় আছে সে খবর না রাখলে হয়? বলেই কুটিল হাসি হাসতে হাসতে ঝিয়ের পেছন পেছন বিদায় হলো লোকটা। বিড়বিড় করে মিস্টার ট্রেভার বললেন, খনিতে যাওয়ার সময় জাহাজে আলাপ হয়েছিল। এইটা বলেই উঠে গেলেন বাড়ির মধ্যে। কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন তিনি। আমি থাকায় ভিক্টর খুব অস্বস্তিতে পড়েছিল দেখলাম। পুরো ব্যাপারটা আমার কাছে বেশ কদর্য মনে হলো। পরের দিনই আমি চলে এলাম লন্ডনে। ছুটির শেষের দিকে, মানে 7 সপ্তাহ পরে, ভিক্টরের টেলিগ্রাম পেলাম। এক্ষুনি যেতে হবে ডনিথর্পে। এক ঘোড়ায় টানা হালকা গাড়ি নিয়ে স্টেশনে এসেছিল ভিক্টর। চেহারা দেখে চমকে উঠলাম। উদ্বেগ উৎকণ্ঠায় শুকিয়ে গেছে ওর চেহারা, যেন প্রচন্ড ধকল সয়েছে এই 2 মাস।
প্রাণোচ্ছলতা ওর বৈশিষ্ট্য, কিন্তু তার চিহ্ন মাত্র দেখলাম না ওর শরীরে। একেবারে ভেঙে গেছে। আমাকে দেখেই প্রথমে বলল, হোমস, বাবা মরতে বসেছেন। সে কি? হ্যাঁ, স্নায়ুতে দারুণ চোট লেগেছে। বাড়ি ফিরে গিয়ে হয়তো দেখতে পারি, যা হয়তো উনি আর নেই। হ্যাঁ, কিন্তু হঠাৎ চোট লাগলো কি করে? সেই যে লোকটা বাড়িতে এসেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আজ তো শয়তান একটা দিনও শান্তি পায়নি সেই দিন থেকে। তার জন্যই বাবার আজ এই অবস্থা। তুই চলো, আমি যেতে যেতে বলছি। গাড়িতে উঠে বসলাম। ভিক্টর বলল, বাবা ওকে প্রথমে মালির কাজ দেয়। সে কাজে ওর মন উঠল না। বাবা তখন তাকে নিজের খাস চাকরের কাজ দিল। তারপর থেকে বাড়ির চাকর বাকররা অতিষ্ঠ হয়ে উঠল ওর ব্যবহারে। দিন রাত অশ্রাব্য গালিগালাজ, মাতলামি, মানে কতদিন আর সহ্য করা যায়? পুরো বাড়িটাই যেন ওর। এমনি একটা ভাব দেখাতে লাগলো সব সময়। অপমানে গা রিরি করতো যখন দেখতাম বাবার সবচেয়ে ভালো বন্দুকটা নিয়ে বাবারই নৌকায় চেপে সে বেটা শিকারে বেরোচ্ছে। এমন একটা ইতরামি আর বিদ্রুপের ভাব ফুটে উঠতো ওর প্রতিটা কথার, প্রতিটা কাজে, যে কতবার ভেবেছি মেরে পাট করে দিই রাস্কেলটাকে। দিলেই বরং ভালো করতাম। বাড়তে দেওয়াটাই ভুল হয়েছে জানো হোমস। একদিন অপমান করে বসলো আমার বাবাকে আমারই সামনে। সেই দিনই ঘাড় ধাক্কা দিলাম ঘর থেকে। ভীষণ চোখে বেরিয়ে গেল সে। পরদিন বাবা এসে বললে, হাডসনের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। বললে, খুব ঝামেলায় পড়েছি ভিক্টর, একদিন সব জানতে পারবি। সারা দিন ঘর থেকে বেরোলো না। দেখলাম এক নাগাড়ে লিখে চলেছে। সন্ধ্যের দিকে হাডসন এলো ঘরে। আমরা তখন খাওয়া সেরে বসে আছি। বাজখাই গলায় বললে, আর এখানে নয়, এবার চললাম আমি মিস্টার বেডোজের কাছে। তিনি আমাকে না মাথায় তুলে রাখবেন। বাবা যেন সিটিয়ে গেল কথাটা শুনে। বলল, আহা, আরে রাগ করে যাচ্ছ না তো? বিষ চোখে আমার দিকে তাকিয়ে হাডসন বললে, এখনো কিন্তু ক্ষমা চাওয়া হয়নি আমার কাছে। ভিক্টর, বাবা হুকুম দিল আমাকে। ভিক্টর, হাডসনের মতো লোক হয় না, ক্ষমাটা চেয়ে নাও। আমি বেঁকে বসলাম, রক্ত চোখে তাকিয়ে, দেখে নেব বলে শাসিয়ে বেরিয়ে গেল হাডসন। আধ ঘন্টা পর বিদায় হলো বাড়ি থেকে। সেই দিন থেকে বাবা যেন অস্থির হয়ে পড়ল। সারা রাত ঘুমোতো না, ঘরে পায়চারি করত। জানো হোমস, গতকাল একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ফোর্ডি ব্রিজ পোস্ট অফিসের ছাপ মারা একটা খাম এলো বাবার নামে। চিঠিটা পড়েই বাবা কপাল ঠুকতে ঠুকতে উন্মাদের মতো ঘরময় দৌড়তে লাগলো। জোর করে শুইয়ে দিলাম বটে, কিন্তু মুখের চেহারা দেখে বুঝলাম প্যারালিসিস আরম্ভ হয়েছে মুখের এক পাশ থেকে, আর দারুণ আঘাতে স্ট্রোক হয়ে গেছে। ডাক্তার এলো। পক্ষাঘাত ক্রমশ ছড়িয়ে পড়ল। সেই থেকে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। জানি না ফিরে গিয়ে জীবিত অবস্থায় দেখতে পাবো কিনা। কি সাংঘাতিক কথা। আচ্ছা আচ্ছা ভিক্টর, কি ছিল ওই চিঠিটা? বলতে বলতে গাড়ি পৌঁছে গেল বাড়িতে। পরন্ত আলোয় দেখলাম সব কটা জানলা বন্ধ। কালো পোশাক পরা ডাক্তার বেরিয়ে এলো বাইরে। বলল, ভিক্টর, তুমি বেরিয়ে যাওয়ার পরেই উনি দেহ রেখেছেন। মৃত্যুর আগে জ্ঞান ফিরে পেয়ে তোমাকে একটা কথা বলতে বলে গেছেন। শোকে দুঃখে ভিক্টর তখন পাথর। কোনো মতে বলল, কি কি? ডাক্তার বললেন, কাগজপত্র জাপানি ক্যাবিনেটের পিছনে রইল।
ডাক্তারের সঙ্গে ভিক্টর গেল ভেতরে বাবার মৃতদেহের কাছে। প্রায় অন্ধকার ঘরে বসে মিস্টার ট্রেভারের দুর্দান্ত অতীত এবং আমার মুখে যে এ নামের আদ্যাক্ষর বৃত্তান্ত শুনেই তার জ্ঞান হারিয়ে যাওয়ার ব্যাপারটা আমি বসে বসে ভাবতে লাগলাম। কদাকার হাডসনের আবির্ভাবে তিনি ভয় পেয়েছিলেন। হাডসন চলে যাওয়ার পর আরও ঘাবড়ে গিয়েছিলেন। মিস্টার বেডোজের কাছে গিয়ে হাডসন তাহলে ব্ল্যাকমেলিং শুরু করেছে, এবং চিঠিখানায় সেই খবর পেয়েই নিশ্চয়ই আর তিনি সইতে পারেননি। চিঠিখানা দেখতে পেলে হয়তো এই রহস্যের কিনারা করা যেত। এমন সময় ঝি এলো আলো হাতে, পেছনে ভিক্টর, ওর হাতে এক রাশ কাগজপত্র আর একটা চিঠি। নাও হোমস, সবই তোমাকে এনে দিলাম। চিঠিখানা আমি তখনই পড়া শুরু করলাম। খেল মুরগি এবার খতম। মুরগিওলা বুড়ো হাডসন কাঁদছে। যত সব গাধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে, বলছে প্রাণ প্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও, তোমার মুরগিও মরবে। প্রথমবার পড়ে যেন ওয়াটসন আমি তোমার মতোই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। আবারও পড়লাম আমি চিঠিটা। নিশ্চয়ই এটা সংকেতে লেখা কোনো চিঠি। আগেই আঁচ করেছিলাম শব্দগুলো আসলে বেড়াজাল, আসল মানেটাকে ঢেকে রেখে দিয়েছে। মুরগি কথাটার বিশেষ কোনো অর্থ কি ঠিক করা ছিল আগে থেকে? হাডসন শব্দটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে পত্রলেখক হচ্ছেন মিস্টার বেডোস, হাডসন নয়। পেছন থেকে পড়া শুরু করলাম, একটা শব্দ ছেড়ে ছেড়ে পড়লাম। তারপরে ভরসা হয়ে গেল পুরো ব্যাপারটা। দেখলাম প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছাড়তে হবে। ছোট্ট চিঠি, কিন্তু বেশ ভয়ঙ্কর। বুড়ো ট্রেভার অকারণে ঘায়েল হননি। চিঠিটা অনেকটা এরকম: খেল খাতাম, হাডসন সব বলে দিয়েছে, প্রাণ নিয়ে পালাও, মরবে। ভিক্টরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিস্টার বেডোসকে? এই বছর শরৎকালে বাবা ওখানে যেত শিকার করতে। এ চিঠি তিনিই লিখে তোমার বাবাকে সাবধান করে দিয়েছেন। তিনি নিজেও বিপদে পড়েছেন। হাডসন কি এমন গোপন কথা ফাঁস করে দিয়েছে যার জন্য দুজন সম্ভ্রান্ত মানুষ এতটা ভয় পেয়েছে, তা জানা দরকার। ভিক্টর বলল, হোমস, সে কাহিনী নিশ্চয়ই বড় মুখ করে বলবার নয়। নিশ্চয়ই বিরাট কোনো অপরাধের ইতিহাস। জানি কলঙ্কের শেষ থাকবে না। হাডসন দেখে নেব বলে শাসি যাওয়ার পর বাবা সব লিখেছিল। বুঝলে ওয়াটসন, সেদিন যেভাবে এই কাগজ থেকে আশ্চর্য সেই কাহিনীটা ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম, আজও ঠিক সেইভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি। শোনো। ওপরে লেখা 1885 সালের 8ই অক্টোবর। ফলমাউথ থেকে গ্লোরিয়া স্কট জাহাজ রওনা হওয়ার পর 15 ডিগ্রি 29 নর্থ ল্যাটিচিউড এবং 25 ডিগ্রি 14 ওয়েস্ট লঙ্গিচিউডে পৌঁছে 6 নভেম্বর জাহাজটা ধ্বংস হয়ে যায়। কিন্তু কিভাবে? এটা তারই বর্ণনা। প্রিয় ভিক্টর, যে অপরাধ আমি করেছিলাম তার শাস্তি পেতে চলেছি। মান সম্মান ধুলোয় লুটোতে চলেছে। সব তোমাকে জানিয়েছি। পড়বার পর এটা পুড়িয়ে ফেলো। হয় আমাকে গ্রেপ্তার হতে হবে, অথবা আঘাতের আকস্মিকতায় মারা যেতে পারি। সেক্ষেত্রে এ কাহিনী নিয়ে লুকোছাপার আর দরকার নেই। আমার নাম ট্রেভার নয়, জেমস আর্মিটেজ,
আদ্যক্ষর যে এ কনুইয়ের ভাঁজে উল্কি দিয়ে লেখা আদ্যক্ষর দুটো মুছে ফেলার চেষ্টা করেও পারিনি। তোমার বন্ধু শার্লক হোমস ধরে ফেলেছিল। ভয় হয়েছিল হয়তো আমার গুপ্ত কাহিনী সে জানে। জেমস আর্মিটেজ নামে আমি লন্ডনের এক ব্যাংকে চাকরি করার সময় ব্যাংকের তহবিল তছরূপ করি। একটা দেনা শোধ করার জন্যই এই কুকর্ম করেছিলাম। আর একটা টাকা পাওয়ার আশা ছিল, সেটা পেলেই ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দিতাম, কেউ জানতে পারতো না। কিন্তু সব ফাঁস হয়ে গেল। প্রত্যাশিত টাকা আর পেলাম না। চুরির দায়ে মাত্র 23 বছর বয়সে 37 জন অপরাধীর সঙ্গে শেকলে বেঁধে আমাকে চালান করা হলো অস্ট্রেলিয়ায়, গ্লোরিয়া স্কট জাহাজে। জাহাজটা কাঠের, ভীষণ ভারী। সেকেলে জাহাজ বলে চীন দেশের চায়ের কারবারে কাজে লাগত। সব শুদ্ধ লোক ছিল 138 জন কয়েদি, বাদ বাকি নাবিক, সৈন্য আর জাহাজি অফিসার। সময়টা 1855 সাল। ক্রিমিয়ায় তখন যুদ্ধ চলছে। কয়েদি জাহাজের অভাবে এই জাহাজটাই কাজে লাগালো সরকার। কয়েদি জাহাজ নয় বলেই ঘরের দেওয়ালগুলো হালকা কাঠ দিয়ে তৈরি ছিল, তেমন মজবুত ছিল না। আমার পাশের ঘরে 6.5 ফুট লম্বা একজন কয়েদি থাকত, ভীষণ হুল্লোড়বাজ। সব সময় হইচই করত, প্রচন্ড দেমাকি, তবে পরিষ্কার মুখ, পাতলা নাক আর চড়া চোয়াল। মনের জোর যে খুব বেশি, ওই অবস্থাতেই অত ফুর্তি দেখেই তা পরিষ্কার বোঝা যেত। একদিন রাতে কানের কাছে শুনলাম তার খাটো কণ্ঠস্বর। দেখে কি মাঝের পাতলা দেওয়াল, সেটা ফুটো করে ফেলে মুখ বাড়িয়ে বসে আছে সে। পরিচয় হলো তখনই। তার নাম জ্যাক প্রেন্ডারগাস্ট। বড় ঘরের ছেলে, কিন্তু অপকর্মে একেবারে ওস্তাদ। লন্ডনের বেশ কয়েকটা কারবারি মানুষের পকেট হালকা করে দিয়েছিল অদ্ভুত কৌশলে। ওর মুখে শুনলাম ধরা পড়লেও সে নগদ 2.5 লক্ষ পাউন্ড লুকিয়ে রেখেছে, পরে ভোগ করবে বলে। ফিস ফিস করে বললে, তুমি কি মনে করো এই পচা কাঠের চীনে জাহাজে আমি মরতে এসেছি? টাকা যখন আছে তখন তা ভোগও করব। দেখো না কি করি, ঠিক পালাবো। তোমারও একটা হিললে হবে। তারপর জানলাম 12 জন কয়েদির সঙ্গে জাহাজ দখলের ষড়যন্ত্র করেছে জ্যাক প্রেন্ডারগাস্ট। আমার বাঁ পাশের কেবিনের ইভান্স নামে যে কয়েদিটা, সেও আছে তাদেরই দলে। সে এখন দক্ষিণ ইংল্যান্ডে রাজার হালে থাকে। আমার মতোই নাম পাল্টেছে। ষড়যন্ত্রের মূল হোতা জাহাজের পুরুত ঠাকুর স্বয়ং। সে জ্যাকের পুরনো দোস্ত। জলের মতো টাকা ঢেলে সে হাত করেছে নাবিকদের। 2 জন ওয়ার্ডার আর 2 জন মেটও ওর হাতে এসে গেছে। সৈন্য, ডাক্তার, ক্যাপ্টেন, লেফটেন্যান্টদের নিয়ে 25 জন জানে না এই চক্রান্ত কাহিনী, আর তারাই আমাদের শত্রু। এই কয়েকজনকে খতম করে জাহাজ দখল করতে হবে। গুণধর পুরুত ঠাকুর গোড়া থেকে নাবিক সাজিয়ে মার দাঙ্গা স্যাঙ্গারদের জাহাজে তুলেছিল। এখন কয়েদিদের ঘরে ব্যাগ ভর্তি ধর্মের বইয়ের সঙ্গে দিয়ে গেল উকো, পিস্তল, বারুদ আর গুলি। প্রত্যেকের বালিশের নিচে জমা হলো অস্ত্র শস্ত্র। যেদিন জাহাজ দখল করা হবে বলে ঠিক হয়েছিল, তার আগেই কিন্তু লেগে গেল হাঙ্গামা। সমুদ্রে রওনা হওয়ার 3 হপ্তাহ পরে সন্ধ্যের দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে এসেছিল একজন ডাক্তার। বালিশের তলায় হাত টেকে যেতে পিস্তল দেখে সে ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে।
বেগতিক দেখে তৎক্ষণাৎ তাকে বেঁধে ফেলা হয় বিছানায়, আর পিস্তল হাতে ছুটে বেরিয়ে যায় কয়েদিরা। দম গুলি চালিয়ে জনাজয়কে খুন করে ফেলা হয় চোখের নিমেষে। ক্যাপ্টেনের খুলি উড়িয়ে দেয় পুরুত ঠাকুর নিজে। ব্যাস, জাহাজ দখলে এসে গেল ভেবে আনন্দে আত্মহারা হয়ে গেলাম সবাই। বড় কেবিনে মদের বোতলে খুলে সবাই যখন গলায় মদ ঢালছি, এমন সময় এক ঝাঁক গুলি উড়ে এলো ঘরের মধ্যে। ধোঁয়া কেটে গেলে দেখা গেল আমাদের 9 জন রক্তাক্ত অবস্থায় ছটফট করছে মেঝের উপর। টেবিলে রক্ত আর মদ গড়িয়ে যাচ্ছে। দেখেই প্রেন্ডারগাস্ট বিকট চেঁচিয়ে মূর্তিমান শয়তানের মতো ধেয়ে গেল বাইরে। অসীম সাহস তার। জাহাজের পেছনের ঘরের ঘুলঘুলি ভেঙে লেফটেন্যান্ট 10 জন সৈন্য নিয়ে গুলি বর্ষণ করেছিল আমাদের উপর। বন্দুকে নতুন করে গুলি ভরবার সময় পর্যন্ত দিল না প্রেন্ডারগাস্ট। আমাদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল। 5 মিনিটেই সব শেষ হয়ে গেল। প্রেন্ডারগাস্টের কাঁধে তখন যেন শয়তান ভর করেছে। আহত সৈন্যদেরও তুলে ছুঁড়ে ফেলে দিল জলে। একজন জখম অবস্থাতেও সাঁতরে আসছে দেখে গুলি করে উড়িয়ে দিল তার খুলি। বেঁচে রইল কেবল কয়েকজন ওয়ার্ডার, মেড আর ডাক্তার, মোট 5 জন। এই 5 জনকে মেরে ফেলা হবে কি বাঁচিয়ে রাখা হবে, এই নিয়ে ঝগড়া লাগলো আমাদের মধ্যে। নৃশংস প্রেন্ডারগাস্ট আর তার পিশাচ সেঙ্গাতরা 5 জনকে খতম করে দিতে চাইল, কিন্তু আমরা 5 জন কয়েদি আর 3 জন নাবিক নিরস্ত্র কাউকে খুন করতে চাইলাম না। সশস্ত্র সৈন্যদের মারা যায়, এদের ছেড়ে দেওয়া হোক। কথা কাটাকাটি চরমে পৌঁছতে প্রেন্ডারগাস্ট আমাদের একটা নৌকোয় চেপে বিদেয় হতে বললে আমরাও সেই ব্যবস্থায় মেনে নিলাম। চার্ট আর অন্যান্য সরঞ্জাম নিয়ে ভেসে পড়লাম নৌকোয়। ইভান্স আর আমি চার্ট দেখে নৌকো চালাচ্ছি, এমন সময় দেখলাম প্রচন্ড শব্দে গ্লোরিয়া স্কট ফেটে উড়ে গেল। মেঘ গর্জনের মতো গুরু গুরু শব্দ ধেয়ে গেল দিকে দিকে। ব্যাঙের ছাতার মতো কালো কালো ধোঁয়া ঠিকরে গেল আকাশের দিকে। তখনই নৌকো ঘুরিয়ে দাঁড় টেনে চললাম সেই দিকে। গিয়ে যখন পৌঁছলাম, গ্লোরিয়া স্কট ততক্ষণে নিশ্চিহ্ন হয়ে গেছে। জনপ্রাণীর চিহ্ন নেই। হতাশ হয়ে ফিরে আসছি, এমন সময় আর্তচিৎকার শুনে ফিরে দেখি ভাঙা কাঠের ওপর শুয়ে আছে একজন ছোকরা নাবিক, নাম হাডসন। সারা শরীর তার পুড়ে গেছে, অপরিসীম ক্লান্ত। পরের দিন সকালে তার মুখে শুনলাম কি কাণ্ড ঘটেছিল গ্লোরিয়া স্কটে। 5 জনকে একে একে খুন করা হয়। ডাক্তারের টুটি কাটে প্রেন্ডারগাস্ট স্বয়ং। একজন মেট বাঁধন খুলে পালিয়ে যায় জাহাজের খোলে। সেখানে 100টা বারুদ ভর্তি পিপের পাশে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি নিয়ে সে হুমকি দিয়েছিল যে কাছে এলেই বারুদে আগুন দেবে। আর তারপরেই ঘটে সেই প্রলয়ঙ্কর বিস্ফোরণ। হাডসনের বিশ্বাস দেশলাইয়ের আগুন নয়, মার মুখা কয়েদিদের পিস্তলের গুলি খুশকে গিয়ে লেগেছিল একটা পিপে। যাই হোক, গ্লোরিয়া স্কট ধ্বংস হলো এইভাবে। পরের দিন অস্ট্রেলিয়াগামী একটা জাহাজে ঠাঁই পেলাম আমরা। সিডনি পৌঁছে নাম পাল্টে নিলাম আমি আর ইভান্স। খনি অঞ্চলে গেলাম, বিদেশিদের মধ্যে মিশে গেলাম। নিজেদের আগের পরিচয় মুছে গেল।
অনেক টাকা নিয়ে দেশে ফিরলাম, জমিদার হলাম। 20 বছর শান্তিতে কাটানোর পর মূর্তিমান উপদ্রব হয়ে এলো সেই হাডসন, যাকে ভাঙা কাঠের ওপর থেকে তুলে এনে প্রাণে বাঁচিয়েছিলাম। সে জানে যে আমার দুর্বলতা কোথায়, কেন তাকে রাগাতে চাই না, তাই ভয় দেখিয়ে চলে গেছে। ভিক্টর, তোমার সহানুভূতি যেন আমি পাই। এর নিচে কাঁপা হাতে লেখা, সংকেতে খবর পাঠিয়েছে বেডোজ। হাডসন সব ফাঁস করে দিয়েছে। তো ওয়াটসন, এই হলো গ্লোরিয়া স্কট জাহাজের অত্যাশ্চর্য কাহিনী। ভিক্টরের মন ভেঙে যায়, টেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে। বেডোজ আর হাডসন দুজনের আর খবর পাওয়া যায়নি। হয় হাডসন বেডোজকে খুন করেছে, অথবা বেডোজ হাডসনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। মিস্টার ট্রেভার কিন্তু স্রেফ আতঙ্কে মারা গিয়েছিলেন। হাডসন আদৌ পুলিশে খবর দেয়নি, মিথ্যে ভয় দেখিয়েছিল। নাও মাই ডিয়ার ওয়াটসন, যদি মনে করো আমার এই প্রথম রহস্যভেদের কাহিনী তুমি কিন্তু কাজে লাগাতে পারো। শেষ হলো আজকের পর্ব। কণ্ঠ প্রীতম দেবনাথ, জয় মহাপাত্র ও সম্মান রায়। শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও সামগ্রিক পর্ব পরিচালনায় সম্মান রায়। আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প।